যে গানটি এতক্ষণ ধরে শুনলেন, এই গানটির মধ্যেই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে বিগত দিনের এই 15 বছরের শাসন ক্ষমতায় থাকার মধ্যে দিয়ে কি কি দুর্নীতি করেছেন, আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, তার কিছু কিছু বিষয়ের উপরে এই গানটি সুন্দরভাবে পরিবেশন হলো। আজ 28শে ফেব্রুয়ারি 2026 সাল। আজকের দিনটি এক উল্লেখযোগ্য দিন গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছেও, তৎসহ সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল আছে, নেতা নেত্রী আছেন, এবং আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে বিচার বিভাগ, তাদের যে কর্ণধার কলকাতা হাইকোর্টের যে বিচারক মণ্ডলী এবং সমস্ত আইনজীবী, তাদের কাছে একটা উদ্বেগের দিন আজকের দিনটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী, উনি পর্যন্ত একটা গভীর উদ্বেগের মধ্যে দিয়ে হয়তো ওনারও এই সময়টা কাটছে। তার কারণ হলো এই যে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে গোটা পশ্চিমবাংলা যে নিবিড় ভোটার সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর পর্ব, বিগত আগস্ট মাস ধরে এর প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিগত কয়েক মাস ধরে এই রাজ্যের শাসক দল যেভাবে এই এসআইআর প্রক্রিয়াটাকে বানচাল করবার জন্য ব্যাপকভাবে উঠে পড়ে লেগেছিলেন, এই রাজ্য সরকার তথা এই রাজ্যের প্রশাসনের অর্থাৎ পুলিশ মন্ত্রী নিজে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নিজের দপ্তর হিসেবে প্রায় 12টা মন্ত্রিত্বের দপ্তর তিনি নিজে সামলাচ্ছেন। স্বাভাবিকভাবেই পুলিশ মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব পালন করছেন। ওনার পুলিশ বাহিনী পর্যন্ত ওনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে, ওনার সাথে মিছিলে পা মিলিয়ে, ওনার প্রশাসনের কর্তব্যরতা যে সমস্ত অফিসার, তৎসহ রাজ্যের বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে মহকুমা শাসক অর্থাৎ এসডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও থেকে আরম্ভ করে সমস্ত প্রশাসনিক বিভাগের কর্তব্যরত যে সমস্ত আধিকারিক আছেন, তারাও কিন্তু দিদির সঙ্গে একসাথে এই প্রক্রিয়ায় জল মেশানোর জন্যে উঠে পড়ে লেগে নানা রকম দ্বিচারিতা করে এই রাজ্য সরকারকে সহযোগিতা করার প্রচুর প্রমাণ পাওয়া গেছে। এটা আমার কথা নয়,
শুভ বুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক সচেতন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এটা মর্মে মর্মে উপলব্ধি করেছেন। যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, রাজনৈতিক সচেতন নাগরিক আজকের এই যে 2026 সালের 28শে ফেব্রুয়ারি একটা আর কিছুক্ষণ সময়ের পরই হয়তো ঘোষণা হতে শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় যে ভোটারের নাম বাদ গেছে, প্রথম প্রক্রিয়া শুরু হবার পরই দিন দশেকের মধ্যেই রিপোর্ট আমরা পেয়েছি 58,20,000 ভোটারের নাম বাদ চলে গেছে। তো 58,20,000 ভোটারের নাম বাদ যাওয়ার পরেও ওই সময় থেকে, উক্ত সময় থেকে নির্বাচন কমিশনারের ওপরে বিভিন্নভাবে দোষারোপ করে এই প্রক্রিয়া যাতে বানচাল করা যায়, এই শাসক দলের বিএলও যারা এই এনুমারেশন ফর্ম নিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের একটা তৃণমূল আশ্রিত বিএলও যাদেরকে তিনি প্রায় 1.5 মাস ধরে কলকাতায় নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে মঞ্চ বেঁধে এই প্রক্রিয়া বানচাল করবার জন্য বহু নাটক করেছেন। প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আমি কোনো অবস্থাতেই এসআইআর করতে দেব না, কারণ এসআইআর করতে 2 বছর সময় লাগবে, ভোট হয়ে যাবে তারপরে আপনারা এসআইআর করুন। নানাবিধ যুক্তি দিয়ে উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে রাস্তায় মিছিল করে ওনার লিটল বাহিনী, হারমাত বাহিনীদের লেলিয়ে দিয়ে একটা নাশকতার পরিবেশ সৃষ্টি করে দিয়ে এই এসআইআর প্রক্রিয়াকে বানচাল করবার চেষ্টা নিয়েছেন। নির্বাচন কমিশনার যথেষ্ট দক্ষ এবং পারদর্শী, তাই তিনি মাথা ঠান্ডা রেখে ওনার যে সমস্ত ইঙ্গিত উনি সেটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পেরেই ধাপে 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 একটার পর একটা কাজ উনি করে চলেছেন। গত 1 মাস আগেও আমরা জানলাম বিভিন্ন ইউটিউবার মাধ্যমে, যেমন আমি নাম করেই বলছি, দা নিউজ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় মানব গুহ মহাশয়, প্রিয় বন্ধু শুদ্ধশীল ঘোষ মহাশয়, সঙ্গে অদ্বিতীয়া, নবান্নে নিমন্ত্রণ, আমাদের শ্রদ্ধেয় সন্ময় বন্দ্যোপাধ্যায়, বাংলার বার্তা, এই বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে কর্ণধার, তাদের যে প্রতিবেদন, আমি তো রীতিমতো সেগুলো ফলো করি, সত্যটা বোঝবার চেষ্টা করি, তারপর আমি সেই সমস্ত তথ্য সংগ্রহ করে আমি বিভিন্ন মঞ্চে আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মযজ্ঞ চলছে, পরিবর্তন সংকল্প যাত্রা থেকে আরম্ভ করে বুথ বিজয় অভিযান, ছোট ছোট বৈঠক, যুব আড্ডা থেকে আমাদের দলীয় কর্মসূচি যেগুলো আছে সেগুলো আমরা
পালন করে চলেছি। আর প্রকাশ্য যে সভা এই গত জানুয়ারি মাসেও গোটা 1 মাস ধরে আমাদের বিভিন্ন মণ্ডল স্তরে যে পথসভাগুলো হয়েছে, সেই পথসভায় আমিও বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি। আপনারা শুনে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া শর্টস, আমার আরেকটি চ্যানেল ডি ইন্ডিয়া বিগ ভিডিও, এছাড়াও আমি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং আমাদের রাজ্যের এবং কেন্দ্রীয় নেতৃত্বের যে গ্রুপ আছে, যে গ্রুপে আমাদের শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমাদের রাজ্য বিজেপির নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ, বরিষ্ঠ নেতা শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় থেকে আরম্ভ করে অল ইন্ডিয়া বিজেপি, শক্তিশালী বিজেপি, এই যে গ্রুপের মধ্যে আমি এই সমস্ত আমার বক্তব্য এবং আমরা যে কর্মসূচিগুলো পালন করছি তার দৈনন্দিন রিপোর্ট আমি দিয়ে আসছি। যেমন বুথ বিজয় অভিযান, গৃহ সম্পর্ক অভিযান, বুথে বুথে ছোট ছোট বৈঠক, এই যে কর্মসূচিগুলো দেয়া হয়েছে সেই কর্মসূচি আমরা যথাযথভাবে পালন করে চলেছি। দেয়াল লিখন, দেয়ালে চুন দেয়া থেকে আরম্ভ করে এই সমস্ত কাজগুলো আমরা প্রতিনিয়ত করে চলেছি। এবার আগামী কাল থেকেই আমাদের পরিবর্তন সংকল্প যাত্রা আমাদের সমস্ত গোটা রাজ্যের বিভিন্ন বিধানসভা ধরে ধরে এই পরিবর্তন সংকল্প যাত্রার যে অভিযান, সেই অভিযান আগামী কাল থেকে শুরু হয়ে যাবে। প্রায় ভোটের নিঘণ্ট যতদিন না বাজছে, অর্থাৎ ভোট কবে হবে সেটা ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আগামী কাল থেকেই তার সূত্রপাত। তো আজকে এই যে ইউটিউবারদের যে বিভিন্ন প্রতিবেদন, যেখান থেকে আমরা জানতে পেরেছি প্রায় 1,20,00,000 ভোটারের নাম বাদ যাবে। এই খবরটা আমাদের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত উনি জেনে গেছেন, বুঝে গেছেন। তাই উনি নিজে উনি এটা ঘোষণা করেছেন। এই যে 1,20,00,000 ভোটারের যদি নাম বাদ যায়, ধরুন 60 লক্ষ অলরেডি বাদ চলে গেছে। তারপরে যে হিয়ারিং হয়েছে, বিভিন্ন বিধানসভা ধরে ধরে যে হিয়ারিংগুলো হয়েছে, সেই হিয়ারিংগুলোতেও এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী এবং তাদের হারমাত বাহিনী ব্যাপকভাবে বিভিন্ন বিডিও অফিস ভাঙচুর করেছে, টেবিল চেয়ার কাগজপত্র ছন্ন ছাড়া করে দিয়ে এই এসআইআর প্রক্রিয়া বানচাল করবার যে ঘটনা আপনারা দেখেছেন, উপলব্ধি করেছেন, আমিও দেখেছি, আমার কাছেও তার প্রমাণ আছে। কেন? তার কারণ হচ্ছে দিদির দুধেল গাই, অর্থাৎ বাংলাদেশি, পাকিস্তানি, মায়ানমারের থেকে যে সমস্ত মুসলিম অনুপ্রবেশ এবং রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে এই পশ্চিমবাংলায়, যেখানে 7,60,00,000 কাছাকাছি ভোটার, এই ভোটারের থেকেও এখানকার লোক সংখ্যা এবং আধার কার্ড, ভোটার কার্ডের সংখ্যা অনেক বেশি, এ প্রমাণও পাওয়া গেছে। এইগুলো তদন্ত করতে করতে
রাজ্য সরকারের কাছে নির্বাচন কমিশনার চেয়েছিলেন যে আপনি রাজ্য সরকারের যে সরকারি কর্মচারী আছে তাদের মধ্যে আপনি 8,000 অফিসার দিন, যাতে করে এই এসআইআর প্রক্রিয়া তাড়াতাড়ি আমরা করতে পারি। তার জন্যে 8,000-এর ওপর রাজ্য সরকারের কাছ থেকে অফিসারদের চাওয়া হয়েছিল। উনি সেখানেও জল মিশিয়েছেন। উনি যে লিস্ট পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়িতে কর্মরত, গ্রুপ ডি কর্মরত, এইরকম ভাবে অযোগ্য অপদার্থ কিছু মানুষের অফিসারের নাম দিয়ে উনি লিস্ট পাঠিয়েছেন। সেটাও তদন্ত করতে করতে নির্বাচন কমিশনার দেখলেন এ তো সমস্ত ঘেটে ঘ করে দেবে, কাজের কাজ কিছু হবে না, এরা সময় নষ্ট করে আগামী যে নির্বাচনের নিঘণ্ট ঘোষণা করতে হবে সেই নির্বাচন নিঘণ্ট ঘোষণা করতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই উনি বাধ্য হলেন তাদের সেই সমস্ত লিস্ট থেকে নাম বাদ দিয়ে অন্য রাজ্য থেকে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য থেকে সরকারি কর্মচারীদের উনি আহ্বান করলেন। সেখানেও সুপ্রিম কোর্টে এই তৃণমূল দলের একটি অযোগ্য অপদার্থ নোংরা একজন সাংসদ আছেন, তার নাম হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি একজন আইনজ্ঞ হয়ে এমন বেহিসেবি কথাবার্তা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সওয়াল করেন, উনি বিদ্রুপের পাত্র হিসেবে চিহ্নিত হন। উনি সুপ্রিম কোর্টে বলছেন, আমরা দেখলাম যে এরা তো বাংলা বলতে পারবে না, উড়িষ্যা থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে যেসব অফিসাররা আসবে বাংলায় তো তাদের যোগ্যতা নাই, তাহলে কি করে তারা ইয়ে করবে। বিচারপতি বললেন সেটা আপনাকে বুঝতে হবে না, সেটা আমরা বুঝে নেব। কারণ এক সময় বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এই বাংলার সঙ্গেই যুক্ত ছিল। সেই যে সাংস্কৃতিক পরম্পরা তাকে লঙ্ঘন করে আজকে বিভিন্ন রাজ্য হয়েছে। তো সেখানকার সরকারি অফিসার যারা আসবেন তারা নাকি বাংলায় কিছু করতে পারবেন না, এই সমস্ত মিথ্যা যুক্তি দিয়ে তারা যাতে না আসে উনি বানচাল করে দেবার প্রক্রিয়াটাকে আরো ত্বরান্বিত করবার জন্যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে এইভাবে সওয়াল করছেন। আর এই রাজ্য সরকারের করের টাকা, সেই করের টাকা উন্নয়ন খাতে ব্যয় না করে উনি সুপ্রিম কোর্টে লড়বার জন্য যে বাঘা বাঘা উকিল কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি এদের মতো উকিলকে ফিট করে এই কপিল সিব্বাল কালকেও সুপ্রিম কোর্টের বিচারপতি যারা আছে, মহামান্য বিচারপতি, তাদের সঙ্গে আর্গুমেন্টে জড়িয়ে গেছেন। উনি বারে বারে এই এসআইআর প্রক্রিয়ায় যাতে ওই দুধেল গাই অর্থাৎ অনুপ্রবেশের নাম বাদ না যায় তার জন্য সুপ্রিম কোর্টে উনি সওয়াল করছেন যে এই হাইকোর্টের বিভিন্ন আদালত থেকে যে সমস্ত আইনজীবীদেরকে নিয়ে নির্বাচন কমিশনারের ঘোষণা মতো বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের আইনজ্ঞদেরকে নিয়ে এসে এই এসআইআর প্রক্রিয়ার যে হিয়ারিং এর কাজ, যেটা 80 লক্ষের ওপর এখনো পেন্ডিং হয়ে আছে, সেইটা তড়িঘড়ি এটা করবার জন্য যে নির্বাচন কমিশনার ব্যবস্থা নিয়েছেন সেখানেও ছড়ি ঘোরাতে চলে গেছেন।
কপিল সিব্বালকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ অস্ত্র প্রয়োগ করে যাতে এই আইনজীবীরা এই এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করতে না পারে, তার জন্য শেষ চেষ্টা উনি করলেন। কিন্তু বিচারপতি একদম দ্ব্যর্থহীন ভাষায় ওনাদেরকে বুঝিয়ে দিলেন, মানে বেরিয়ে যাও, এই কথাটা তার বলতে পারেন না। তিনি একজন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, তাই ওনাদেরকে ভদ্র ভাষায় বললেন যে আপনারা যেটা বুঝেছেন আমাদের বোঝার দরকার নেই, আমরা যেটা বুঝেছি কে কি পারবে কে কি পারবে না সেটা আপনাদের কাছে শিখতে চাই না। কাজেই এই আইনজীবী, আপনি নিজে একজন আইনজীবী হয়ে আপনি এই আইনজীবীদেরকে কটাক্ষ করছেন। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দিয়ে আপনার নৈতিক দায়িত্ব থাকা উচিত এই এসআইআর প্রক্রিয়া যাতে স্বচ্ছভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা মানুষের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ যাতে সঠিকভাবে করতে পারে, বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্যে আপনার সেখানে দায়িত্ব পালন না করে আপনি সেটাকে ভণ্ডুল করে দেওয়ার জন্যে আপনি সুপ্রিম কোর্টে বারে বারে আসেন কেন? প্রত্যেকটা বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আপনারা এখানে সওয়াল করতে চলে আসেন। আপনাদের লজ্জা করে না? এ তো কান কাটা, এরা তো কান কাটা। আর অভিষেক মনু সিংভি আর কপিল সিব্বাল তাদের দৈনিক ফি হচ্ছে 30 লক্ষ টাকা। এত টাকা দিদি পাচ্ছে কোথা থেকে? দিদির কি গাছ আছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি গাছ আছে যে নাড়া দেবে আর টাকা পড়বে? এই রাজ্য সরকারের করের টাকা আজকে এই উকিলদের পিছনে কয়েকশো কোটি টাকা, কয়েকশো কোটি টাকা এই উকিলদের পিছনে রাজ্য সরকারের করের টাকা অনৈতিকভাবে তাদের পিছনে ব্যয় করে গোটা পশ্চিমবঙ্গবাসীর বিচার ব্যবস্থার উপরে নাবিশ্বাস তুলে দেওয়ার একটা প্রক্রিয়াকে পাথেয় করে উনি নোংরা রাজনীতি করছেন। আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সমস্ত হাইকোর্টের বিচারপতি এবং আইনজীবীদেরকে বাধ্য করেছে যে এই এসআইআর, এটা হচ্ছে পৃথিবীতে একটা লজ্জা। সারা পৃথিবীতে এই ঘটনা একটা লজ্জার বিষয়, যেটা এই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই প্রক্রিয়ায় সামিল হয়ে এই লজ্জাজনক অধ্যায়কে প্রতিষ্ঠা দিয়েছেন। সারা বিশ্বে এটা নিয়ে চর্চা হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অবিজেপির সরকারও আছে ভারতবর্ষে। বিজেপির তো নিজের সরকার আছে প্রায় 23টা রাজ্যে। বিজেপি এবং এনডিএ জোটের সরকার চলছে। এছাড়াও তো অন্যান্য রাজনৈতিক দলের সরকার চলছে, তারা পর্যন্ত স্তম্ভিত হয়ে গেছে। সেখানে তো আরো 12টা রাজ্যের এসআইআর প্রক্রিয়া হচ্ছে। কোনো বিদ্রুপ নেই, কোনো বিএলও মারা গেছে বলে অভিযোগ করেনি। ঝাড়খণ্ডে একজন পরিযায়ী শ্রমিক মারা গেছে বলে সেই ইস্যুটাকে সামনে রেখে বেলডাঙ্গায় যে নারকীয় তাণ্ডব চলল, দিদির পরিকল্পিত দাঙ্গা বাঁধিয়ে দেবার একটা ব্যাপক ষড়যন্ত্র প্রমাণ হয়ে গেল। উক্ত ব্যক্তি মুর্শিদাবাদের যে মুসলমান মারা গেছে সে ব্যক্তিগত কারণে মারা গেছে, আর সেইটাকেও ইস্যু করে বেলডাঙ্গার মধ্যে অগ্নিসংযোগ হলো, বোমা বিস্ফোরণ হলো, হিন্দুদের বেছে বেছে দোকান বাড়ি ঘর দুয়ার সম্পদ নষ্ট করা হলো। এই রকম ঘটনা, বেলডাঙ্গার ঘটনা, মুর্শিদাবাদের মোতাবাড়ির ঘটনা, বকটুয়ের ঘটনা, কামদুনির ঘটনা, দুর্গাপুরের ঘটনা, কাটোয়ার ঘটনা, অজস্র ঘটনা আছে, কালিয়াগঞ্জের ঘটনা।
আসানসোলে দাঙ্গা বাঁধিয়ে দেবার পরিকল্পনা, এই সমস্ত অনৈতিকভাবে আজকে বেলডাঙ্গার ঘটনার পরিপ্রেক্ষিতে এনআইএ তদন্ত এসেছে। এনআইএকে সরকারিভাবে সরকারি পুলিশ বিভাগ থেকে, এই রাজ্য সরকারের পুলিশ বিভাগ, তাদের যে তদন্ত সহযোগিতা করার দরকার, আজও পর্যন্ত সেই এনআইএর যে কর্ণধার আছে তাদেরকে পর্যন্ত সেই এনওসি সার্টিফিকেট এখনো পর্যন্ত দেয়নি, যে এনআইএ তদন্ত করার মাধ্যমে একদম দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে যাবে। তাই দিদি আতঙ্কে শিউরে উঠেছে, এনআইএ তদন্তকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রক্রিয়া চালাচ্ছেন। আর আজকে আমাদের শ্রদ্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয় গত 3 দিন ধরে উনি বিবৃতি দিচ্ছেন যে আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। প্ররোচনায় পা দিলেই এই রাজ্যে একটা ভয়াবহ দাঙ্গার পরিণতি দিকে এগিয়ে যাচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী এই ফাইনাল লিস্ট দেখার পরে ওনার দুধেল গাইদেরকে মাঠে নামিয়ে দেবে, আর অসহায় সাধারণ মানুষ অকালে প্রাণ যাবে। গতকালকেও দেখেছেন হাওড়ার ঘটনা, এই দুধেল গাইরা কলকাতা পুলিশকে কিভাবে তাণ্ডব চালিয়ে মারধর করছে, পাথর ছুটছে, ইট ছুটছে, লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে। এই কলকাতা পুলিশ হারে হারে টের পাচ্ছে আজকে যে কাদের সাহায্য করার জন্য আমরা বিরোধী দলনেতার 104 বার ওনাকে হাইকোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে। এটাও একটা দীর্ঘদিনের একটা লজ্জার ইতিহাস এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর দ্বারা এটা প্রতিষ্ঠা পেয়েছে। তাই উনি সাবধান করে দিয়েছেন, কোনো প্ররোচনায় পা দেবেন না। আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরও উনি নির্দেশ দিয়েছেন। এরা পাগল হয়ে গেছে, কারণ এদের তো জেতবার কোনো সম্ভাবনা নেই, এটা এরা বুঝতে পেরেছে। তার কারণ 80 লক্ষ হিয়ারিং, আর এদিকে 60 লক্ষ, তারপরে আবার 8 লক্ষ বাদ গেছে, তাহলে 68 লক্ষ, আর এই 80 লক্ষর হিয়ারিং চলছে। এই হিয়ারিং সঠিকভাবে যদি হয় 1 কোটির ঊর্ধ্বে ভোটারের নাম বাতিল চলে যাবে। সেই জন্য দিদি পাগলের প্রলাপ বকছে। আর ওই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই করে উনি তো ফেলিওর হয়ে গেছেন, ওনার কোনো অস্ত্রই আজ কাজ করলো না। নির্বাচন কমিশনারকে স্যালুট জানাই, ওনাকে স্যালুট জানাই। উনি প্রচন্ড দক্ষতার সঙ্গে এই এসআইআর প্রক্রিয়াকে আজকে ফাইনাল চার্ট উনি ঘোষণা করছেন, ওনাকে কুর্নিশ জানাই। আর তাই আমি আমার শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন সাধারণ মানুষ ও রাজনৈতিকভাবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকেও আমি আমার এই বক্তব্যের মাধ্যমে তাদের বার্তা দিতে চাই, কোনো প্ররোচনায় পা দেবেন না। কারণ মুখ্যমন্ত্রী চাইছেন অবিলম্বে একটা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে উনি এই ভোট বৈতরণী একটা সহানুভূতি কুড়িয়ে উনি ভোট বৈতরণী পার করবার প্রক্রিয়া নিয়েছেন। তাই আমি এই যে গৃহ সম্পর্ক অভিযানে গ্রামের বিভিন্ন আমাদের বুথে যে যাচ্ছি, মানুষের কাছে আমাদের প্রশ্ন করছে, তাহলে কি বিজেপি দিদির সঙ্গে গটাপ করে ফেলেছে? বলছে আমাদের যে প্রধানমন্ত্রীর ছবি যখন দিচ্ছি তাদের হাতে, বলছে আরে ওসব করে কি হবে, এ তো দিদির সঙ্গে গটাপ হয়ে আছে। নইলে যে মমতা ব্যানার্জি সিবিআই এর হাত থেকে, ইডির হাত থেকে ফাইল চুরি করলো, তাদের মোবাইল ছিনিয়ে নিল, তাদের ল্যাপটপ ছিনিয়ে নিল, এটা তো চুরি নয়, এটা তো ডাকাতি করেছে। কেন সেই মুখ্যমন্ত্রী এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে? আজকে এই গ্রাম বাংলায় একটা চুরি হলে পরে কেউ মদ খেয়ে মাতলামি করলে
ওনার পুলিশ টানতে টানতে নিয়ে যায়, লকআপে ভরে দেয়, তার নামে মিথ্যা কেস দিয়ে তাকে কোর্ট আর বাড়ি করতে বাধ্য করে। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সাংবিধানিক প্রধান, সেই প্রধান এইভাবে ওপেন প্রকাশ্য দিবালোকে এই যে ডাকাতি করলো, তার কি বিচার হলো? তাকে কেন এখনো পর্যন্ত বাইরে ঘুরে বেড়াচ্ছে, এ প্রশ্ন আমাদের কাছে করছে। আমরাও বলেছি এটা আপনারা বোঝার চেষ্টা করুন। আমি একটা ভিডিও দিয়ে উক্ত ব্যক্তিকে বললাম যে দেখো, আমিও বক্তব্য রাখি, তার মধ্যে এই ইস্যুটাও আমি তুলেছি এবং আমার বক্তব্যটা তুমি একটু ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে আমরা কেন দেব। ওনাকে অ্যারেস্ট করে জেলে ভরে দিলেই উনি সিম্প্যাথি পেয়ে যাবেন, উনি তো জিতবেন না, এটা তো 100% নিশ্চিত হয়ে গেছে। তাই উনি কারণে অকারণে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটিয়ে উনি মনে প্রাণে চাইছে আমাকে অ্যারেস্ট করুক, আমাকে জেলে ভরে দিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরে দিক। জেলে ভরে দেওয়ার পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, তখন মানুষের সিম্প্যাথি আদায় করব, মানুষের সিম্প্যাথির ভোট পেলে পরে আমি আবার ডিং ডিং করে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যাব। এটাই হচ্ছে ওনার পরিকল্পনা। তাই ওই ফাইল চুরির ঘটনা, এই যে মোদিজির সঙ্গে সেটিং তত্ত্ব বলছেন, সেটিং নয়, এটা হচ্ছে আমাদের বিজেপির কৌশল। এটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের কৌশল। আমরা মনে প্রাণে চাই উনি ঘুরে বেড়াক, আরো নোংরামি করুক, আরো দাঙ্গা বাঁধিয়ে দিক। আইনি পদক্ষেপ এই মুহূর্তে নেব না, এটা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। কারণ ওনাকে 356 ধারা প্রয়োগ করে রাষ্ট্রপতি শাসন করে যদি ওনাকে জব্দ করার চেষ্টা করি, তাহলে উনি মানুষের কাছে সিম্প্যাথি আদায় করবেন। ঠ্যাং ভেঙে সিম্প্যাথি আদায় করেছিল, হেলিকপ্টারে ধাক্কা খেয়ে সিম্প্যাথি আদায় করেছিল, আর লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দিয়ে উনি ভাবছেন মহিলারা আমাকে ঢেলে ভোট দেবে। এই যে যুবসাথী, 2013 সালেও যুবসাথী ঘোষণা করেছিলেন, সেটা সুপার ফ্লপ হয়েছে। সেটা এই যুবকদের আমি বার্তা দিয়ে জানিয়ে দিতে চাই যে এটা হচ্ছে সুপার ফ্লপ হবে। কারণ উনি বুঝে গেছেন যে উনি সরকারে আসবেন না, তাই পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের ঘাড়ে যাতে ঋণের বোঝা, আর্থিক অনটনের বোঝা পরবর্তী সরকারের মাথায় চাপে, তাই উনি সুকৌশলে এই ভাতা আর অনুদানের গল্প দিয়ে উনি মানুষের কাছে ভোট বৈতরণী পার করতে চাইছেন। আমরা সেটা হতে দেব না। বিজেপিও তার ইস্তেহারে প্রকাশ করে দিয়েছে, আমরা সরকারে আসার সঙ্গে সঙ্গে আমরা 3000 টাকা এরা যে যুবকদের জন্য ঘোষণা করেছে, আমরা 3000 টাকা করে দেব। এই মহিলাদের ভাতা, আবাস যোজনা আমরা 3 লক্ষ টাকা দেব। আয়ুষ্মান যোজনার সুফল প্রতিটি পশ্চিমবঙ্গবাসী যাতে পায় তার ব্যবস্থা আমরা করব। এবং ঘরে ঘরে নলে জল, এ তো আমরা দিয়েছি। তারপরেও আমরা সরকার এলে, ডবল ইঞ্জিন সরকার এলে আরো অনেক কিছু, বেকারদের চাকরি হবে, কর্মসংস্থান হবে, শিল্পের সৃষ্টি হবে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর অঙ্গীকার ভারতীয় জনতা পার্টি করছে। তাই আমরাও সেই বার্তা দিতে চাই। আগামী কাল থেকে আমাদের পরিবর্তন সংকল্প যাত্রায় ব্যাপকভাবে মানুষের সমাগম এবং অংশগ্রহণের মাধ্যমে একটা বিপুল জোয়ার আমাদের আনতে হবে। তার শপথ নিয়ে আমাদের আগামী দিনের পথ চলতে হবে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।